টাকা আমার হোয়াইট মানি স্যালারিতে ঢুকতো, সেটাও এই দলের জন্য ত্যাগ করেছিলাম। কি দিয়েছে আমাকে? শুধু অপমান আর লাঞ্ছনা, গঞ্জনা। দিল্লিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কাণ্ড করেছেন বলে এমনটাই মনে করছে বিরোধী শিবির, সেই নিয়ে হুমায়ুন কবির ঠিক কি বলছে। सस्पेंडेड तृणमूल कांग्रेस एमएलए हुमायूं कबीर को टीएमसी से सस्पेंड कर दिया गया। मैं नया पट्टी बांध चुका रखा है, 22 तारीख में मुर्शिदाबाद में ओपन करेंगे। বাংলার মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন দেওয়ার জন্য এত পুলিশের আয়োজন, না ডাল মে কুছ কালা হ্যায়। এক মন ধানে ক কেজি চাল হয়, এদের দুই পিসি ভাই পুকে দেখা। বামফ্রন্টের আমলে 34 বছরে সাগর মেলা হয়নি। হুমায়ুন কবির কেন অনেককেই চাপে রাখার জন্য ভাবছে যে এই করে আমার পার পেয়ে যাব। নন্দীগ্রামে গিয়ে আন্দোলনও করতে পারতো না, আর মুখ্যমন্ত্রীও জীবনে হতো না। এসব যত করবে তত সিট একদম নামতে নামতে 50-এর ঘরে এসে পৌঁছাবে। জোট সঙ্গীরা ঠিকঠাক করে আমাদের সঙ্গে আসে, 294টাতেই আমরা লড়বো। 30,752 জনের চাকরি চলে গেল, তার জন্য দায়ী কে? বাংলার মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির একাই 182টা আসনে লড়ার জন্য প্রস্তুত আছে। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেই রকম করছে না। কেন্দ্রীয় বাজেটের মধ্যেই রাজ্যের বাজেট অধিবেশন শুরু হয়েছে। সব থেকে বিতর্ক যেটা ছিল এই অধিবেশনের শুরুতেই, যে ভরতপুর তৃণমূল সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কোথায় বসবেন। তবে সেই বিস্তর জল্পনা কিন্তু খোলসা করে দিয়েছেন। কিন্তু পাশাপাশি দিল্লিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কাণ্ড করেছেন বলে এমনটাই মনে করছে বিরোধী শিবির, সেই নিয়ে হুমায়ুন কবির ঠিক কি বলছে শুনবো তার কাছে। হুমায়ুন আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আজ বাংলায় স্বাগত। দিল্লিতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখালেন তিনি সবাইকে যে ঘরের শাড়ি পরে চলে এসেছেন, কি রকম আচরণ করা হচ্ছে তার সঙ্গে, গোটা বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন? দেখুন, একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনার যা সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন হয়ে এ ধরনের আচরণ শুধু দিল্লিতে গতকালই না, আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। তিনার যে কথাবার্তা, তিনার যে বক্তব্য, আজ থেকে 10 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় বা 15 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরাট পার্থক্য দেখা দিয়েছে। তিনার কথাবার্তা, চলাফেরা, আচরণ অত্যন্ত নিন্দনীয়। একটা রাজ্যের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী, 70 বছর যিনি পদার্পণ করেছেন, সেই মহিলা এইভাবে যে প্রত্যেকটা ব্যাপারে ভোট আসলেই জানেন যে উনি মাঝে মাঝে অনেক নাটক মঞ্চস্থ করেন। কখনো তেনার পা ভেঙে যায়, কখনো হাতে চোট লাগে, কখনো হেলিকপ্টারের থেকে পায়ে চোট লাগে, ব্যান্ডেজ করে ঘুরতে হয়। এসবগুলা বাংলার মানুষ দেখেছে। কিন্তু কালকে নতুন করে এটা দিল্লির পুলিশের সামনে, দিল্লি পুলিশ কেন ওনার বঙ্গভবন পুরনো এবং নতুন হেলি রোডে কেন তারা পুলিশ বেষ্টনীতে রেখেছে, সেটা দিল্লি পুলিশ বলতে পারবে, দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক বলতে পারবে। কারণ দিল্লির মুখ্যমন্ত্রীর আন্ডারে দিল্লি পুলিশ না, সেখানে ভারতবর্ষের হোম ডিপার্টমেন্ট আর স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে দিল্লি পুলিশ চলে। তো বাংলার মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন দেওয়ার জন্য এত পুলিশের আয়োজন, না ডাল মে কুছ কালা হ্যায়, তো বাদ মে সোচেগা। 80% বা 70% স্ট্রেংথ নাই, 50 কোথাও 50 বিলো স্ট্রেংথ নিয়ে রাজ্য চলছে। খেলা মেলা মন্দির কোথায়? সাধু সন্ন্যাসীরা গোটা ভারতবর্ষ থেকে আসে সাগর মেলায়। বামফ্রন্টের আমলে 34 বছরে সাগর মেলা হয়নি। এই জেলার প্রশাসন, দক্ষিণ 24 জেলার প্রশাসনই সাগর মেলায় সিকিউরিটি দিয়ে দিয়েছে, আর গোটা রাজ্য থেকে প্রশাসন নিয়েছে, নামাচ্ছে, মন্ত্রীদের গিয়ে নামাচ্ছে যে সাধু সন্ন্যাসীদের পাহারা দাও। এখন আবার তাদের জন্য 1700 কোটি টাকা খরচ করে ওখানে 5 কিলোমিটার রাস্তায় ফ্লাইওভার তৈরি হচ্ছে।
তো ওটার 500 কোটি টাকা খরচ করে যদি এসআইআরটা করতো, তাহলে তার এত বিতর্ক আর এত উন্মাদের মতো দিল্লি ছুটতে হতো না। বললেই তো ওনার গোসা হয়ে যাবে। বলেছে আবার বলুক, তাতে কিছু যায় আসে না হুমায়ুন কবিরের। হুমায়ুন কবির কারো খায় না, কারো পড়ে না, আর হুমায়ুন কবির কারো ওইসব আস্ফালনের ধারও ধারে না। আস্ফালন ওনার দেখানোর ক্ষমতা থাকলে আমরাও দেখাতে পারি। উনি যেখানে দেখাবেন আমরা অন্য জায়গায় দেখাবো, এটা সোজা কথা। এনাদের এই যে ওনাকে আগে প্রশ্ন করুন যে মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সানিরাজ, তাকে ক মাস হলো হঠাৎ করে তাকে তুলে নিল, কি কারণে? দিয়ে আরেকজন ইয়েসম্যানকে পাঠিয়েছে, দীপ্তিমান সরকার, তিনি আগে ছিলেন পশ্চিম মেদিনীপুরে, সেখানে একজনকে পাঠিয়েছেন পলাশ ঢালি। আবার এখানে ওনাকে রেখেছিল লর্ড সিনা রোডে, সেখান থেকে তুলে পাঠানো হলো। বিখ্যাত অফিসার, কুখ্যাতও বলা যায়, বিখ্যাতও বলা যায়, মুকেশ কুমার সাহেব, তিনি 2018-তে মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন। পুরো ভোট লুট করেছিল, বিজেপিকে ভোট দিতে দেয়নি, কংগ্রেসকে ভোট দিতে দেয়নি, সিপিএম কে ভোট দিতে দেয়নি, আর আইএসএফ এর তো তখন জন্মই হয়নি। তাহলে সেই কুখ্যাত বা বিখ্যাত অফিসারকে আবার স্পেশাল একটা জেলার দুটো এসপি, পুলিশ পিডি, জঙ্গিপুর এবং বহরমপুর, তারপরে তাকে আবার স্পেশাল পোস্ট করা হলো আইজি। এর আগে ডিআইজি ছিল, সে নদিয়া, মুর্শিদাবাদ 4টে পুলিশ পিডি, রানাঘাট পুলিশ পিডি, কৃষ্ণনগর পুলিশ পিডি, তার ডিআইজি ছিল। তাহলে হঠাৎ করে সেই ডিআইজির এখন কি কাজ থাকবে তো জানা নাই। উনি হঠাৎ করে মনে হলো আইজি করে বহরমপুর আর জঙ্গিপুর আইজি করে দিল। হুমায়ুন কবির কেন, অনেককেই চাপে রাখার জন্য ভাবছে যে এই করে আমার পার পেয়ে যাব। আর এটা যদি বুদ্ধদেব বাবু করতো, তাহলে ওই 26 দিন দুর্গাপুর হাই রোডে অনশন করতে পারতো না, আর ওই নন্দীগ্রামে গিয়ে আন্দোলনও করতে পারতো না, আর মুখ্যমন্ত্রীর জীবনে হতো না। এসব যত করবে তত সিট একদম নামতে নামতে 50-এর ঘরে এসে পৌঁছাবে। দেখুন, আমরা আমাদের জোট সঙ্গীদের খোঁজে আছি, জোট সঙ্গীদের সঙ্গে কথাবার্তা চলছে। যদি জোট সঙ্গীরা ঠিকঠাক করে আমাদের সঙ্গে আসে, 294টাতেই আমরা লড়বো। এবং যদি জোট সঙ্গীরা গড়িমসি করে বা কোনো হুমায়ুন কবিরের জনতা উন্নয়নকে অচ্ছুত ভাবে, তাহলে হুমায়ুন কবির একাই 182টা আসনে লড়ার জন্য প্রস্তুত আছে। 294টায় লড়বো না, 100 এককভাবে যদি লড়ি তাহলে 182টায় লড়বো এবং মেজরিটি নিয়ে আসবো বাংলার বিধানসভায়। জোট হলে জোটের নিয়মই হচ্ছে, যে কোনো জোট যদি কারোর সঙ্গে হয় তাহলে জোটের বড় শরিক মুখ্যমন্ত্রীর দাবিদার হয়। তো যারা সিট শেয়ারিং এ ভোটে লড়বে বা জোট করে লড়বে, যাদের সিট সংখ্যা বেশি হবে তারাই ডিমান্ড করবে, এটাই তো স্বাভাবিক। তবুও ব্যতিক্রম হয়েছে বিহারে। নীতিশ কুমারজির থেকে বিজেপি বেশি সিট পেয়ে নীতিশ কুমারজিকে 9বারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। তো সেটা কি হবে এটা নিয়ে আমি কোনো কিছু নিজের আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘুমাই না, যে আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে বা আমাকে পুলিশ মন্ত্রী হতে হবে বা আমাকে কৃষি মন্ত্রী হতে হবে বা বিদ্যুৎ মন্ত্রী হতে হবে। এ নিয়ে আমি রাজনীতি করি না। আমার রাজনীতিটা হচ্ছে বাংলার মানুষের সঙ্গে যে দ্বিচারিতা করা হচ্ছে, যে মিথ্যাচার করা হচ্ছে, যে দুর্নীতিতে বাংলাটাকে ডুবিয়ে রাখা হয়েছে, শুধু মিথ্যা আর মিথ্যা আর জুচ্চুরি আর তোলাবাজ। 25,752 জনের চাকরি চলে গেল, তার জন্য দায়ী কে? বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টে তারা সঠিক নথি দিতে পারলো না, তাই সুপ্রিম কোর্ট বারবার চাওয়ার পরেও তাদের যে চাকরি চলে গেল। তারপরে কি বলেছিল উনি নিজে? আমার ফর্মুলা এ, ফর্মুলা বি, ফর্মুলা সি, ই সব রেডি আছে। কোথায় গেল? কোথায় গেল সেই ফর্মুলা? মুখ্যমন্ত্রী হয়ে গেছেন বলে উনি একবারে তাল গাছের মাথায় উঠে বসে থাকবেন নাকি?
আর লোকের সব গোড়াতে ঘুরে ঘুরে বেড়াবে, আর উনি যা বলবেন তাই শুনতে হবে। মিডিয়ার জল্পনার কোনো উত্তর আমার দেওয়ার প্রয়োজন নেই। আমাকে তৃণমূল কংগ্রেস যে অপমান করেছে, যে অসম্মান করেছে, আমি প্রথমে কংগ্রেস দলের বিধায়ক পদ পদত্যাগ করে 20শে নভেম্বর 2012 তৃণমূলে নেত্রীর হাত ধরেছিলাম। 21 তারিখে আমাকে একটা তেজপাতা মন্ত্রী দিয়েছিল, পানি সম্পদ বিকাশ উন্নয়নের দপ্তরের প্রতিমন্ত্রী। আমার পূর্ণমন্ত্রী ছিল প্রয়াত নূরে আলম চৌধুরী। তিনি আমাকে বলেছিল, ভাই আমারই কোনো কাজ নাই, তো আবার আপনাকে এর সঙ্গে জুড়লো। তা আমি বলেছিলাম যে আপনিও ঘুরে বেড়ান, আমিও ঘুরে বেড়াই, আর কি করব। আমি তো চাইনি, আমাকে দিয়েছে তা ঘুরে বেড়াই। আমি 5 মাস 28 দিন ঘুরে বেড়েছি গাড়ি চেপে, কোনো অনারিয়ামও পাইনি, কোনো স্যালারিও পাইনি, কারণ আমি বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে যদি থাকতাম তাহলে তো ওই 5 বছরে 18 মাসের মাথায় রিজাইন দিয়েছিলাম, তাহলে আরো 3.5 বছরে তো অনেকটা টাকা আমার হোয়াইট মানি স্যালারিতে ঢুকতো। সেটাও এই দলের জন্য ত্যাগ করেছিলাম। কি দিয়েছে আমাকে? শুধু অপমান আর লাঞ্ছনা গঞ্জনা। লাল কার্পেট তিনি পাতেন, সবুজ কার্পেটও পাতেন, আবার কখনো কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রশি দিয়ে বাঁধার কথাও বলেছেন। ভুলে গেছেন বোধহয় উনি এসব কথা। অতীতকে তো তাড়াতাড়ি ভুলে মানুষ, তা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে এখন অতীতকে ভুলে যাচ্ছেন। একসময় নরেন্দ্র মোদীকে মাজায় দড়ি দিয়ে ধরা হবে বা ঘোরানো হবে কথা বলেছিলেন। তো ভারতবর্ষের রাজধানীতে তিনি গিয়েছেন, তিনাকে যদি দিল্লি পুলিশ তার প্রোটেক্ট করে বা তার যে বঙ্গভবন সেখানে যদি ঘেরাটপে রাখে, ওনার অসুবিধা কোথায়? ওনাকে তো আর এই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেই রকম করছেন উনি। আশঙ্কা করছেন যে আমি ইডি যখন প্রতীক জৈনের আইপ্যাকের অফিসে সকাল 6টা থেকে তেনারা জিজ্ঞাসাবাদ করার জন্য হোক বা কোনো ডকুমেন্টসের জন্য, ওনাদের কাছে নিশ্চয়ই ইনফরমেশন ছিল। তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কি দরকার ছিল সেখানে গিয়ে? যদি প্রতীক জৈনের বিরুদ্ধে কোনো দুর্ব্যবহার ইডি করতো, তার তো কোর্ট খোলা ছিল, অফিসাররা গেছিলেন। তারপরে তো তিনি সেখান থেকে এসে এই মেট্রো সিনেমার ওখানে ধর্নায় বসে পড়েছিলেন 3 দিন ধরে। তো প্রতীক জৈনের জন্য ওটাও করতে পারতেন যদি কোনো কিছু। তা না করে তিনি রাজ্যের প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে গিয়ে যেভাবে একটা কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করলেন, এটা কি একটা সাংবিধানিক চেয়ারে বসে করা যায়? উনি যেটা করছেন এটা আমার বলতে খারাপ লাগছে, উন্মাদের মতো করছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই উন্মাদ সুলভ আচরণটা মোটেই বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না। এসআর প্রক্রিয়ায় যা কিছু ঘটছে তার জন্য রাজ্য প্রশাসন দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। কারণ রাজ্যের নির্বাচন কমিশন বা সিও, ভারতবর্ষের ইলেকশন কমিশন যেদিন 27শে অক্টোবর 12টা রাজ্যের এসআইআর এর কথা ঘোষণা করলেন, তার সঙ্গেই বাংলাতে 2026-এ ভোট আছে। কাজেই যখন পূর্ণাঙ্গ এসআইআর করবে তাহলে মিনিমাম 6 মাস 8 মাস বা 1 বছর আগে থেকে এটা এসআইআরটা চালু করতে পারতেন, তাহলে সময় সাপেক্ষে খুব ভালোভাবে এসআইআরটা হতো। তো শর্ট পিরিয়ডে 27 অক্টোবর করলো। তো ওনারা প্রথমে বলছিল এসআইআর মানব না, মুখ্যমন্ত্রীও বলছিলেন, তার আদরের ভাইপো বলছিলেন মানব না। তাহলে তারা 4ঠা নভেম্বর থেকে কেন তাদের যে এআরও বিএলও এসবগুলা কোথা থেকে এসছে? দিল্লি থেকে এসছে, না হরিয়ানা থেকে এসছে, না রাজস্থান থেকে এসছে, না মধ্যপ্রদেশ থেকে এসছে, বিজেপি শাসিত কোনো রাজ্য থেকে এসছে? বাংলার মুখ্যমন্ত্রী তো তাদের নিয়োগ করেছে। তাদের যোগ্য এত খেলা মেলা করে বেড়াচ্ছে, একটা করে যদি কম্পিউটার জানা ছেলেকে প্রত্যেকটা
ওই এতে বসিয়ে দিত, 10,000 করে টাকা দিয়ে 2 মাস কাজ করাতো, তাহলে তো আর আজকে আননেসেসারি এই যে বিতর্ক দেখা দিয়েছে যে অটোমেটিক হিয়ারিং এর নোটিশ হয়ে যাচ্ছে এবং আননেসেসারি ভোটাররা মানে 20 থেকে 80 বছরের ভোটারদেরকে আজকে যে হিয়ারিং এ যে দাঁড়াতে হচ্ছে, এটা কোনো মতে হতো না। যোগ্য লোকদের কাজ করালে, একটা আইসিডিএস এর কর্মীকে দিয়েছে বিএলও কাজ, সে কি জানে কম্পিউটারের, একটা প্রাইমারি স্কুলের শিক্ষককে দিয়েছে বিএলওর কাজ, সেই বা কি জানে কম্পিউটারে। আজকের দিনে এমন এমন শিক্ষক আছে যারা ওই 1 থেকে 4 পড়াতেই ভালো করে পারদর্শী না। আমাদের ওখানে একজন শিক্ষক ছিল, তার নাম টিপু সুলতান, সে একবারে আধখ্যাপা, সে চাকরি করে পেনশন সমান পায়, বেতনও সমান পেয়েছে। খ্যাপা দিয়ে রাজনীতি হয় না, খ্যাপা দিয়ে কোনো কাজ হয় না। রাজ্য কর্মচারীদের যে সংখ্যা, প্রত্যেকটা দপ্তরে 50% সংখ্যা আছে, 50% সংখ্যা আজকে ভ্যাকান্সি হয়ে পড়ে আছে। কোথাও 80% বা 70% স্ট্রেংথ নাই। মন ধানে ক কেজি চাল হয়, এদের 2 পিসি ভাইপুকে দেখাবো, তারপরে কোনো। আজ বাংলার মুখে হুমায়ুন কবির বললেন যে তাকে যে বলা হয় তৃণমূলের বি টিম, সেই জল্পনা তিনি অবসান ঘটালেন। পাশাপাশি তিনি বললেন যে আগামী যে নির্বাচন আসতে চলেছে, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে একেবারে তিনি ছক্কা মারবেন তৃণমূলকে। ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে দীপন, আজ বাংলা।